সত্যের প্রতীক চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত। গতকাল রাতে এই গুরুকুলে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। এই বিশাঙ্ক একদিন জঙ্গলি পশুদের হাত থেকে চন্দ্রগুপ্তকে বাঁচিয়ে আমাদের বিশ্বাস অর্জন করেছিল, আর ওর পরিচয় দিয়েছিল যে ও কৈকেয়ী সেনাবাহিনীর সৈনিক। কাল রাত্রে ওই বিশাঙ্ক ছল করে চন্দ্রগুপ্তকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু ওই বালক যে সাহস এবং চাতুর্য দিয়ে নিজেকে রক্ষা করেছে আর আমাদের গুরুকুলের গৌরবকে ওই দুষ্টের ষড়যন্ত্র থেকে বাঁচিয়েছে। চন্দ্রগুপ্তের এই বিচার বুদ্ধি লক্ষ্য করার পর মনে হচ্ছে ওর যোদ্ধা হয়ে ওটা সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। আর এত কিছু দেখার পর আমার মনে হয় না এই গুরুকুলে প্রবেশ করার জন্য চন্দ্রগুপ্তের কোনো পরীক্ষা দেওয়ার প্রয়োজন আছে। সেই জন্য আনন্দের সঙ্গে ওকে এই গুরুকুল পরিবারের সদস্য মেনে নিয়ে আমি ঘোষণা করছি যে চন্দ্রগুপ্ত এখানে শিক্ষা গ্রহণ করতে পারে। যে নিয়ম সবার জন্য রয়েছে সেটা ওর ক্ষেত্রেও প্রযোজ্য। চন্দ্রগুপ্ত এখন আমাদের এই গুরুকুলের বিদ্যার্থী, এখন আমাদের এই গুরুকুলের বিদ্যার্থী। জয় হোক। আশীর্বাদ করুন আচার্য। জয় হোক। আজ থেকে আমি একটা নতুন জীবন শুরু করতে চলেছি মা। তুমি যেখানেই থাকো না কেন, শোনো মা, আমি চন্দ্রগুপ্ত উদিতমান সূর্যদেবকে সাক্ষী রেখে আজ একটা প্রতিজ্ঞা করছি যে তোমার উপর হওয়া সমস্ত অত্যাচারের প্রতিশোধ আমি ধননন্দের থেকে নেব। আমি ওর সমস্ত বন্ধন থেকে তোমায় মুক্তি দেব মা। তুমি ন্যায় পাবে মা, তুমি ঠিক ন্যায় পাবে। চাণক্য এটা বুঝতে পেরেছিলেন যে চন্দ্রগুপ্তের উপর থেকে রাক্ষসের ক্ষতির আশঙ্কা দূর করা অত্যন্ত আবশ্যক। এই জন্য তিনি বিশাঙ্কের মৃত্যুর পরের দিন খবর পাঠালেন যে চন্দ্রগুপ্ত নিহত হয়েছে। তাহলে তুই গুরুকুলে স্থান পেয়ে গেলি। এখানকার আচার্যরাও কখনো কখনো গরিবদের ওপর দয়া করে প্রবেশের নিয়ম একটু লঘু করেই দেন। ঠিক আছে, এতে তোরও একটু ভালো হলো।
কিন্তু একটা কথা কান খুলে শুনে নে, তুই যদিও বা এখানে প্রবেশ করতে পেরেছিস, কিন্তু এখানে টেকার জন্য তোকে অম্বিকের শরণে আসতেই হবে। আমার সেবা করবি, তাহলে এখানে টিকে যেতে পারিস আর লাভেও থাকবি। আর যদি তুই খুব নিষ্ঠার সাথে আমার সেবা করিস, তাহলে রাজা হওয়ার পরেই তোকেও সেনাদের মধ্যে একটা ছোট পদে নিযুক্ত করে দেব। কি বুঝলি? আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি অম্বিক, যে তুমি মনে মনে আমাকে দেখে ভয় পাও। এই কি বলছিস? তার মানে না হলে যে কাল রাতে জন্তু জানোয়ারের কাছে মরার জন্য নিজে ভয় পেয়ে আমায় ছেড়ে পালিয়ে এসেছিল, সে আমাকে আজ তার দলে নেবে বলে এতগুলো কথা বলছে কেন? কারণ তুমি আমাকে ভয় পাও অম্বিক। অম্বিক কুমার নাম আমার, অম্বিক কুমার। আমি আজ পর্যন্ত কাউকে ভয় পাইনি। আমি তো তোর ওপর দয়া করে তোকে আমাদের দলে নিচ্ছিলাম। মেনে নে, তাহলে ভালো থাকবি, না হলে পস্তাবি চন্দ্রগুপ্ত। দেখা যাবে অম্বিক। আচার্য রুদ্র, এটা সত্য যে আমি চন্দ্রগুপ্তকে গুরুকুলে এনেছি, কিন্তু এই কথাটা সবসময় মনে রাখবেন আচার্য রুদ্র, যে চন্দ্রগুপ্তকে আপনি কোনো রকম ভাবেই কোনো ছাড় দেবেন না। আমি বুঝতে পেরেছি আচার্য। এতেই সকলের কল্যাণ হবে। তোমার পরিচয়পত্র কোথায়? পরিচয়পত্র? কেমন পরিচয় আচার্য? এটা গুরুকুলের যুদ্ধ শিক্ষার কক্ষ, আর এখানে প্রবেশ করার জন্য সমস্ত ছাত্রদের একটা নির্দিষ্ট রাশি জমা করে নিজের পরিচয়পত্র নিতে হয়। আর তুমি এখনো রাশি জমা করনি। কার্যালয়ে যাও আর নিজের রাশি জমা করো। ঠিক আছে আচার্য। আরে চন্দ্রগুপ্ত, মন খারাপ কেন করছো? গুরুকুলে এমন অনেক বিভাগ আছে যেখানে শিক্ষা শুল্কহীন, যেমন হস্তকলা, শিল্পকলা, মৃৎশিল্পকলা, কাষ্ঠশিল্পকলা। এর মধ্যে যে কোনো একটা শিক্ষা নিয়ে নাও বিনা শুল্কে। চুপ করো! কি বলতে চাও? আচার্য, আমি তো জানতামই না যে এখানে অধিক বিষয়ের জন্য প্রবেশ শুল্কও দিতে হয়, তাও আবার 1,000 মুদ্রা। আমি কোথা থেকে দেব আচার্য? আমার কাছে তো কানাকড়িও নেই। এটা তো তোমাকেই ভাবতে হবে চন্দ্রগুপ্ত। এমনিতে গুরুকুলে সব নিয়মের সঙ্গে সঙ্গে বুদ্ধিমান শিক্ষার্থীদের জন্য একটা সুযোগও থাকে। সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারলে তুমি এখানে থাকতে পারবে, নয়তো তোমার জন্য আমি দুঃখ পাব। শোনো শোনো শোনো, যে বায়ু ঘোড়ার কাঁধে চেপে কোথাও যাত্রা করবে, সে রাজা শশীগুপ্তর কাছ থেকে পুরস্কার বাবদ গুরুকুলে থাকার আর পড়াশুনো করার সমস্ত খরচ দেওয়া হবে।
গুরুকুলে সব নিয়মের সঙ্গে সঙ্গে বুদ্ধিমান শিক্ষার্থীদের জন্য একটা সুযোগও থাকে। এই ঘোড়ার কাছে যাওয়ারও কথা ভেবো না। ও কোনো সাধারণ ঘোড়া নয়, বায়ু নাম ওর, বায়ু। ও প্রচুর লোকের হাত পা ভেঙে দিয়েছে। এই ঘোড়াকে আমাদের পক্ষে বশ করা সম্ভব নয়। আরে না না, আমি তো শুধু এমনি ওই ছাত্রবৃত্তির ঘোষণা শুনলাম আর দেখতে চলে এলাম। প্রণাম আচার্য। বলো। আচার্য, আমি যুদ্ধ প্রশিক্ষণ বিভাগে প্রবেশ করতে চাই, কিন্তু আমার কাছে 100 মুদ্রা নেই। তো প্রবেশের জন্য অন্য কোনো কি উপায় নেই? অন্য কোনো উপায় নেই। এমনটা কি করে হতে পারে? অন্য কোনো উপায় নিশ্চয়ই আছে। দেখো, এই গুরুকুল ধনী ব্যক্তিদের দানে চলে না, সেই কারণে এখানে প্রবেশ শুল্কের কোনো বিকল্প নেই। অযথা আমার আর তোমার সময় নষ্ট করার থেকে ভালো হবে অন্য কোনো উপায় খুঁজে দেখো। আপনাদের সবার আমাকে নিয়ে কি সমস্যা? যাকে দেখো সেই এইভাবে আমার সাথে কথা বলে। শিক্ষার জন্য সমস্ত সুবিধা কি রাজকুমার আর ধনীদের জন্যে? গরিবদের শিক্ষার জন্য কোনো বিকল্প নেই? ইচ্ছে আর আগ্রহের কি কোনো দাম নেই? গুরুকুলে শিক্ষা গ্রহণের জন্য পাটলিপুত্র থেকে এসেছি, তাহলে আমার ইচ্ছে, আমার চেষ্টা, এইসবের কি হবে আচার্য? একটা পথ আছে। অনেক রাজা তাদের রাজকুমারের সাথে সাথে অন্য বিদ্যার্থীদের ব্যয় বহন করেন, আর এই মুহূর্তে গুরুকুলে মোট 103 জন রাজকুমার পড়াশোনা করছে, যাদের মধ্যে একজন বাদে বাকি সব রাজকুমাররা এই সুবিধাও গ্রহণ করে নিয়েছে। ওই বাকি একজন রাজকুমার কে আচার্য? গান্ধারের রাজকুমার অম্ভিক। গান্ধারের রাজকুমার অম্ভিক। তুই যদিও বা এখানে প্রবেশ করেছিস, কিন্তু এখানে টেকার জন্য তোকে অম্বিকের শরণে আসতেই হবে। আমি তো তোর ওপর দয়া করে তোকে আমাদের দলে নিচ্ছিলাম। মেনে নিলে ভালো থাকবি। দেখা যাবে অম্বিক। দাঁড়ান মহারাজ, হতে পারে তক্ষশিলা থেকে কোনো গুরুত্বপূর্ণ সংবাদ এসেছে।
চন্দ্রগুপ্ত নিহত হয়েছে? আবার পড়ো আমার তো। এটা সত্যি কথা মহারাজ। তক্ষশিলা থেকে সংবাদ এসেছে যে চন্দ্রগুপ্ত নিহত হয়েছে। কতদিন ধরে আমার এই কান এই কথাটা শোনার জন্য অপেক্ষা করছিল। মূর্খ ওই কালো ব্রাহ্মণ আমাকে ভয় দেখাতে এসেছিল। ধননন্দ, এই হলো সেই বালক যে তোমার বংশকে ধ্বংস করে দেবে। আরে মরে গেছে, মরে গেছে, মরে গেছে যে আমার বংশকে ধ্বংস করবে। জানক্ষ, তোর শিষ্য মরে গেছে। তাক ধিনাধীন, তাক ধিনাধীন ধা। আমাকে ভয় দেখাতে এসেছিল। আমার তো আগে মহারাজ, ওই কালো ব্রাহ্মণকেও তাক ধিনাধীন, তাক ধিনাধীন। হ্যাঁ, যাই বলিস, গুরুকুলে এই যে আনন্দ সব অম্বিকের জন্য। আরে আমাদের মনোরঞ্জনের জন্যই তো আমি পিতাকে বলে একে ছাত্রবৃত্তি পাইয়েছিলাম। কি হলো, এখানে কেন? ওই আমি যুদ্ধ প্রশিক্ষণ বিভাগে শিক্ষা নিতে চাই। তো আমি জানতে পেরেছি যে যদি তুমি চাও তাহলে আমার জন্য ছাত্রবৃত্তির ব্যবস্থা করতে পারো। করতে পারি, যদি তুমি এই তীর কামানের খেলায় বিজয়ী হও তবেই। আসলে অক্ষয় আমাদের আনন্দটাই মাটি করে দিচ্ছে। তুমি বলো, তুমি করতে চাও এটা? আমি প্রস্তুত। অক্ষয়, চল তুই একটু বিশ্রাম নিয়ে নে। আর নিজের ধুতিটাও শুকিয়ে নে। শুরু করো, লক্ষ্য স্থির করো, মারো মারো। দাঁড়াও আদিত্য। হ্যাঁ, প্রতিযোগী যখন বড়
তখন আনন্দ একটু বেশি পাওয়া উচিত। এই বড় ফলের জায়গায় একটা ছোট ফল রাখো। ওই চন্দ্রগুপ্ত, খেয়াল রাখবি ফলটা যেন তোর মাথা থেকে না পড়ে। এইবার শুরু করো। অম্বিক কুমারের দলে তোমায় স্বাগত চন্দ্রগুপ্ত। এই নাও গান্ধার কুমারের রাজমুদ্রা। এখন তোমার যে বিষয় ইচ্ছে শিক্ষা নিতে পারো, কিন্তু কারণ আমার জন্য তুমি ছাত্রবৃত্তি পেয়েছো, সেই জন্য তুমি কখনো আমার বিরুদ্ধাচরণ করতে পারবে না। আমি যাই বলবো তোমায় তা পালন করতে হবে। করব। এটা কি? যে এই দলের সদস্য হয় তাকে অম্বিকের অধিকারী হওয়ার এই চিহ্নটা পড়তে হয়। চন্দ্রগুপ্ত, কোথায় যাচ্ছে চন্দ্রগুপ্ত? এখানে এসে বসো। ভদ্রভট্ট, ও চন্দ্রগুপ্ত আবার অম্বিকের সাথে? যাওয়া যাক।
অম্বিক, এটা শুধু তক্ষশিলাতেই হতে পারে। গান্ধারের রাজকুমারকেও নিজের হাত দিয়েই থালা ধুতে হয়। আমরা কোনো সত্য যুগে বসবাস করছি না। মুদ্রা ছড়ানোর ক্ষমতা থাকলে এখানেও আজ্ঞাকারী দাস পাওয়া সম্ভব। এটা ভালো করে ধুয়ে রেখো চন্দ্রগুপ্ত। অম্বিক কুমারের থালা এটা। অক্ষয়, তুই কি করছিস? তোর থালাটা ওর হাতে দে, ওকে ওর কাজটা করতে দে। দে। আরে হ্যাঁ চন্দ্রগুপ্ত, এই থালাগুলো তাড়াতাড়ি ধোয়ার পরে তুমি আমাদের জন্য একটু মিষ্টান্নের ব্যবস্থা তো করতেই পারো। আসলে কি বলতো, আমার মিত্র শশাঙ্কের খাওয়ার পর একটু মিষ্টান্নের প্রয়োজন হয়। এই তো। হ্যাঁ, এটাই তো সেটা। দেখছিস তো চন্দ্রগুপ্ত, এই বড় মৌমাছির চাকটা। আরে অম্বিক, হ্যাঁ, জঙ্গল থেকে এসেছে চন্দ্রগুপ্ত। আমাদের জন্য চাক ভেঙে মধু নিশ্চয়ই এনে দেবে। কিন্তু একটা কথা মনে রাখিস, আমার কিন্তু একটাও মৌমাছি চাই না আমার এই মধুতে। ও কি বললো বুঝতে পেরেছো তো? ঠিক আছে, এমনটাই হবে। অক্ষয়, মুখ দেখছিস কি? যা ওকে সাহায্য কর। হ্যাঁ, তাহলে যা। অম্বিক যখন বলছে ওকে সাহায্য কর। আমাদের রাজমহলে যে মধু পাওয়া যায় তার কাছে তো এটা কিচ্ছু না, একদম স্বাদ নেই, পানসে। আমার ভালো লাগেনি চন্দ্রগুপ্ত। আমি চেখে দেখছি। রাগ নিজে গেছে, চাই না।
চলো। চন্দ্রগুপ্ত, আজ থেকে তুমি নীতিশাস্ত্র শিক্ষা আরম্ভ করবে। এর জ্ঞান তোমাকে প্রতিটি যুদ্ধক্ষেত্রে আগামী বহু বিপদের সম্মুখীন হতে সাহায্য করবে। নীতি কাকে বলে? যে কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজের পূর্ব অভিজ্ঞতাগুলি থেকে শিক্ষা নিতে হবে। আচার্য, ক্ষমা করবেন আচার্য, আমায় আমায় কিছুক্ষণের জন্য বাইরে যেতে হবে। চন্দ্রগুপ্ত, এটা তুমি কি করছো? আচার্য শিক্ষাদানের মাঝপথ থেকে তুমি চলে যাচ্ছ? ও যদি যেতে চায় যেতে দাও। যাও চন্দ্রগুপ্ত। ক্ষমা করবেন আচার্য। নীতি সম্পর্কিত জ্ঞানকে নীতিশাস্ত্র বলে, যার মধ্যে আজ আমরা নীতি কিভাবে আরে এই সময় আমাকে এখানে কেন ডাকলে? জানবো। আচার্য চাণক্য নীতিশাস্ত্র পড়াচ্ছিলেন, আর তুমি তো জানোই গুরুকুলে কেউই আচার্য চাণক্যের ব্যাখ্যা মাঝখানে ছেড়ে যাওয়ার কথা ভাবতেই পারে না। তুমি ঠিকই বলছো চন্দ্রগুপ্ত, কিন্তু গুরুকুলের শিক্ষা আচার্য চাণক্য নয়, অম্বিক দিচ্ছে। কিন্তু আমার জন্য তুমি ছাত্রবৃত্তি পেয়েছো, সেই জন্য তুমি কখনো আমার বিরুদ্ধাচরণ করতে পারবে না। আমি যাই বলবো তোমায় তা পালন করতে হবে। অম্বিককাল অনুষ্ঠান করছে, আমরা সবাই অংশগ্রহণ করছি। অম্বিক চায় তুমিও এতে অংশগ্রহণ করো। কি সমারোহ? মানে ওখানে সমস্ত বিদ্যার্থীরা আসবে, আর সেটাও এই সময়ে? আরে না না, অল্প কয়েকজন থাকবে, বাকিরা তো সবাই ঘুমাবে। কিন্তু আমি আচার্যকে কি বলবো? এই পরিকল্পনা তুমি নিজেই করো। সত্যি কি আমাকে মেয়েদের পোশাক পরতে হবে নাকি? যদি তোমরা খারাপ না ভাবো তাহলে আমি এসব পরতে পারবো না। আরে কি বোকার মতো কথা বলছিস? আমরা সবাই এই বস্ত্রগুলো পরি, আর প্রত্যেক মাসেই পরি। এমনি আনন্দের জন্যে। অম্বিকা কখনো কখনো এরকম বস্ত্র পরে। আরে তুই তো ভাবছিস কেন? পুরো রাতটা কি ভেবে ভেবে কাটিয়ে দিবি নাকি? কিন্তু যদি আচার্য এসব জানতে পারেন তাহলে? আচার্য কিছু জানতে পারবেন না, সবকিছু গুপ্ত। চন্দ্রগুপ্ত, আরে তুই কোথায় পালাচ্ছিস? কোথায়? এত ভয় পাস না। দেখ, সমস্ত গুরুকুল তো তোকে দেখছে না, শুধু এই কজন আর আমাদের অম্বিকের দল। আমি এইসব পরে নাচতে পারবো না। এতে ঘাবড়ে যাওয়ার কি আছে? পরিকল্পনা এটাই, যা বলছে সেটা করে দাও। তো তুমি যাও না প্রথমে? আরে আমরা তো প্রত্যেক দিন যাই, আজকে তুই যা সবার আগে। হ্যাঁ, আর আমরা তোর পিছনে পিছনে। চল। আয় চন্দ্রগুপ্ত। আরে চল চল, কিচ্ছু হবে না। শশাঙ্ক আমার ছেড়ে দাও। শশাঙ্ক, আমি যাবো না।
একটু নৃত্য করে দেখাও। না অম্বিক, আমি চাই এই সুন্দরী মেয়েটা আমাদের জন্য একটা গান করুক। আর হ্যাঁ, একটু কোমর দুলিয়ে। নাচ, সবাই বলো নাচ, নাচো নাচো নাচো। কি হয়েছে চন্দ্রগুপ্ত? আপনার তাতে কি যায় আসে আচার্য? প্রথমে যখন আমি আপনার কাছ থেকে সাহায্য চেয়েছিলাম তখন তো আপনি না বললেন, তাহলে এখন কেন সান্ত্বনা দিচ্ছেন? লক্ষ্যে পৌঁছানোর জন্য দুটো রাস্তা থাকে চন্দ্রগুপ্ত, একটা সহজ রাস্তা, দ্বিতীয়টা কঠিন। সহজ রাস্তা সবসময় লোভ দেখায়, কিন্তু লক্ষ্যে পৌঁছানোর আগেই মানুষকে দিশাহীন করে দেয়। এবং দ্বিতীয়টা কঠিন রাস্তা, সেটা দীর্ঘ হতে পারে কিন্তু লক্ষ্যে অবশ্যই পৌঁছে দেয়। আমি তোমার সামনে দুটো পথই রেখেছিলাম, কিন্তু তুমি সহজ পথ বেছেছ। তাহলে এবার তার দুষ্পরিণামের সম্মুখীন হও। লক্ষ্যে পৌঁছানোর জন্য দুটো রাস্তা থাকে চন্দ্রগুপ্ত, একটা সহজ রাস্তা, দ্বিতীয়টা কঠিন। এবং দ্বিতীয়টা কঠিন রাস্তা, সেটা দীর্ঘ হতে পারে কিন্তু লক্ষ্যে অবশ্যই পৌঁছে দেয়। এই তো এসে গেছে চন্দ্রগুপ্ত। এই শোন, আমার বস্তাটা ধর, ভালো করে ধর, পড়ে যায় না যেন। দু হাত দিয়ে কি ধরছিস? এক হাত দিয়ে ধর না। আরে শোনো মিত্র, একে এই অবস্থায় দেখে একটা বুদ্ধি আসছে মাথায়। কাল রাতে আমরা একটা অনেক বড় ভুল করে ফেলেছি। একে এই বস্তাটা দিয়েই নৃত্য করানো উচিত ছিল। কি আনন্দ পেতাম বলো, কি বলো সুকান্ত? তা তো ঠিক অম্বিক, বোঝা তুলবে, শরীর তৈরি করবে, পালোয়ান হবে, চোখলি নৃত্য করবে।
ওর অবস্থা দেখো। সহজ রাস্তা সবসময় লোভ দেখায়, কিন্তু লক্ষ্যে পৌঁছানোর আগেই মানুষকে দিশাহীন করে দেয়। কি করছিস তুই এসব? ব্যাস ব্যাস অম্বিক, অনেক হয়েছে। এখন এই সময় থেকে সবকিছু সমাপ্ত। শুনলি তুই? সবকিছু সমাপ্ত। আমি তোর কাছ থেকে আর কোনো ভিক্ষে চাই না। নে, সামলে রাখ তোর ছাত্রবৃত্তি। জয় হোক। তুই জানিস তুই কি করছিস? আমি শুধু এইটুকুই জানি যে এবার চন্দ্রগুপ্ত নিজের স্বাভিমান আর বিক্রি করবে না। তুই যা করতে পারিস করে ফেল।